বিভিন্ন বাহিনীর অবমূল্যায়ন করে দেশের শৃঙ্খলা রক্ষা অসম্ভব বললেন সেনাপ্রধান। হানাহানিতে বিপন্ন হবে স্বাধীনতা। পুলিশ সদস্য, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, এটা হবে না। সরকারের বিভিন্ন বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে মন্তব্য তারেক রহমানের। স্থিতিশীলতার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের। উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ। গণ অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে রাজপথে থাকার অঙ্গীকার। জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। সাজেকে ধ্বংসস্তূপের মধ্যেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা। ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার, শত কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীদের। স্বাগত সন্ধ্যাবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি জেনিসিয়া বর্ণা এবং আমি তানজিম শাফিন। ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না পারলে দেশ ও জাতির স্বাধীনতা বিপন্ন হবে। দুপুরে পিলখানা হত্যাকাণ্ডের স্মরণে আয়োজিত আলোচনা সভায় এ নিয়ে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, অপরাধীরা অরাজক পরিস্থিতির সুযোগ নিতে চায়। যারা গণহত্যা সহ অপরাধের সঙ্গে জড়িত তাদের অবশ্যই শাস্তি হতে হবে, কিন্তু রাষ্ট্রীয় বাহিনীগুলোকে অবমূল্যায়ন করে দেশের শৃঙ্খলা আনা অসম্ভব। আরও জানাবেন আজহার লিমন। পিলখানা হত্যাকাণ্ডের নৃশংস ঘটনা আর শহীদদের স্মরণে রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত এই সভায় যোগ দিয়ে সেনাবাহিনী প্রধান শুরুতেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে উপস্থিত শহীদ পরিবার, বিভিন্ন বাহিনীর প্রধানসহ আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেন। শুরুতেই বলেন, পিলখানার ওই নৃশংস ঘটনায় কোনো সেনা সদস্য জড়িত নয়। যারা শাস্তি পেয়েছেন তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। সেনাবাহিনী প্রধানের বক্তব্যে উঠে আসে দেশের চলমান পরিস্থিতিও। স্পষ্ট করেন, তার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, র্যাব, পুলিশ, বিজিবি, ডিজিএফআই কিংবা এনএসআই এর মতো রাষ্ট্রীয় সংস্থাকে অবমূল্যায়ন করলে দেশে স্থিতিশীলতা আসবে না। যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। এ সময় বারবার সতর্ক করে সেনাপ্রধান বলেন, নিজেরা ঐক্যবদ্ধ না হতে পারলে বিপন্ন হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি।
নির্বাচন ও সংস্কার নিয়েও কথা বলেন তিনি। দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি। এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌবাহিনী প্রধান এবং বিজিবির মহাপরিচালক। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারির ভয়াল স্মৃতিচারণ করেন ভুক্তভোগী ও শহীদ পরিবারের সদস্যরা। এখানে প্রদর্শন করা হয় পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তথ্যচিত্র। আজহার লিমন, এখন, ঢাকা। দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনা দিবস। সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি প্রধান উপদেষ্টার পক্ষে ও 3 বাহিনীর প্রধান শ্রদ্ধা জানান। শহীদ সেনা পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতারাও শ্রদ্ধা জানিয়ে নৃশংস এই হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবি করেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই এই হত্যাকাণ্ডের বিচার করা হবে। আরও জানাচ্ছেন নাইম আবির। আরেকটি 25 ফেব্রুয়ারি, 16 বছর আগের এই দিনেই ঘটেছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। একসাথে 57 সেনা অফিসার নিহতের ঘটনাও পৃথিবীতে বিরল। এতদিন নামমাত্র এই দিনটি পালন হলেও এবারের বাস্তবতা ভিন্ন। জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করায় দিনটি নিয়ে সবার বাড়তি আগ্রহ ছিল। বনানী সামরিক কবরস্থানে সকাল 9টায় হাজির হন স্বরাষ্ট্র উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধান। শুরুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। এরপর একে একে স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, বিজিবির মহাপরিচালক ও শহীদ সেনা পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের সম্মানে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। আনুষ্ঠানিকতা শেষ হলে সেনা পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন সমাধির সামনে। কেউ কেউ করেন মোনাজাত, কারো চোখের কোণে জল। আবেগঘন পরিবেশ তৈরি হয় বনানী সামরিক কবরস্থান ঘিরে। সেখান থেকেই দাবি তোলেন পিলখানা হত্যাকাণ্ডের বিচারের। আমাদের পরিবার, যত পরিবার, ছেলেমেয়েরা যারা আছে, শহীদ পরিবার যারা আছে, এখনই বুক ব্যথা করছে, এখনই করছে। আমরা চাই জন্য বিচারটা তাড়াতাড়ি যেন হয়ে যায়। আমাদের শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, এখন আমরা সবাই বিচার চাই। আমরা আশাবাদী ইনশাল্লাহ কমিশন বের করতে পারবে যে পেছনে ষড়যন্ত্রকারীরা প্রকৃত অর্থে কারা ছিল। দিনটিতে আমাদের বাবারা যে আত্মত্যাগ ছিল, এটি জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপর শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানান তারা। বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানাই ছিল পিলখানা হত্যাকাণ্ডের উদ্দেশ্য। এই হত্যাকাণ্ডের সঙ্গে দেশি ও বিদেশি ষড়যন্ত্রের তদন্তের আহ্বান তাদের। বাংলাদেশের ভবিষ্যতের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই পিলখানা হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া দরকার। এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক ঘটনা। আজকে এই দীর্ঘ বছর পরে, আজকে প্রায় 16 বছর পরে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। দেশের রাজনীতির একটা বিশাল পরিবর্তন হয়েছে এবং আমরা এই প্রত্যাশা করব যে তাদের এই আত্মত্যাগ যেন কখনো বিফলে না যায়। আমরা যেন সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই নারকীয় এই হত্যাকাণ্ডের বিচার করা হবে। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। 2টা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচারে আনতে নেওয়া হবে। পিলখানা হত্যাকাণ্ডের আজ 16 বছর। এর আগের 15 বছরের থেকে আজকের এই দিনটি বিশেষ। শহীদ সেনা পরিবারের সদস্যরা খুশি আজকের এই দিনটিকে ঘোষণা করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। তবে তাদের দাবি, যত দ্রুত সম্ভব এই ঘটনার সাথে জড়িত সকল ষড়যন্ত্র জনসম্মুখে প্রকাশ করা হোক। নাইম আবির, এখন, ঢাকা। সরকারের বিভিন্ন বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি ভোটমুখী দল, তাই নির্বাচন চাওয়া অস্বাভাবিক কিছু নয়।
এদিকে রাজধানীতে জাতীয় শহীদ সেনা দিবসের আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গণতান্ত্রিক যাত্রাকে ধ্বংস করার চক্রান্ত চলছে। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের স্মরণে মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির এই আলোচনা সভায় যোগ দিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, সামরিক বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্যই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এখনও ষড়যন্ত্রের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দেশ। এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমাদের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্যে, বিডিআর এর মনোবল ভেঙে দেওয়ার জন্যে। বিডিআর বর্ডারে অত্যন্ত এফেক্টিভ একটি বাহিনী ছিল, বিএসএফএল মোকাবেলা করেছে বলিষ্ঠভাবে। এই জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যেই এই ধরনের হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিলে। এই স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয়, আমরা দেশবাসীকে যদি রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই আজকে সেই আধিপত্যবাদের শক্তি যারা বিদায় হয়েছে তারা যাতে ফিরে না আসতে পারে সেটার জন্য চেষ্টা করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীতের ন্যায় ২৪-এর গণঅভ্যুত্থানে সেনাবাহিনী দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছে। এ সময় গণতান্ত্রিক যাত্রাকে ধ্বংসের চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে, ভারতে। সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের এই বিজয়ের সমস্ত ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। এদিকে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ভোটমুখী দল, তাই নির্বাচন চাওয়াই স্বাভাবিক। সরকারের বিভিন্ন বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেবে। কিন্তু গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। দেশি বিদেশি চক্রান্ত মোকাবিলায় অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনার পাশাপাশি গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান, দুবাইয়ের মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে, এমন মন্তব্য করেছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। ভোরে ধানমন্ডির নিজ বাসায় অসুস্থ হয়ে মারা যান বিএনপির এই নেতা। রাজধানীতে ৩ দফা জানাজা শেষে আব্দুল্লাহ আল নোমানের মরদেহ নেওয়া হয় চট্টগ্রামে। সেখানে আরও 2 দফা জানাজা শেষে গ্রামের বাড়ি রাউজানে তাকে দাফন করা হবে। আরিফ হোসেনের প্রতিবেদন। ধানমন্ডি ৮/এ, বাড়ি নম্বর ৭৪। প্রায় ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে এই বাসাতেই পৃথিবীর মায়া ত্যাগ করেন বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান, 2 বারের মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। সুস্থ স্বাভাবিক বিএনপির এই নেতা ফজরের নামাজ পড়েন। সামান্য খেয়েছিলেনও, হঠাৎ দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। দৌড়ে এসে দেখলাম, তারপর প্রেশার মাপলাম, পালস দেখলাম, দেখলাম সুগার দেখলাম, পালস পাই নাই, প্রেশার পাই নাই, সুগারে দেখলাম 6 পয়েন্ট কত এসে গেছে। তখন আমরা অ্যাম্বুলেন্স ডেকে স্কোয়ারে নিয়ে গেলাম, ওখানে নিয়ে ওরা মৃত্যু ঘোষণা করলো। ওনার কাশি আসলো, কাশি আসার পরে একটু অস্বস্তি বোধ করে বসে গেল। বসে যাওয়ার পরে আমাকে ডাক দিলে যে, জাহাঙ্গীর ভাই আপনি কোথায়, আপনি আসেন তাড়াতাড়ি, আমি পারতেছি না। আমার সাথে ড্রাইভার বলল, আমি দৌড়াই গেলাম। দৌড়াই যাইয়ে ওনাকে আর ধরে উঠাইতে পারতেছি না, উনি ওই অবস্থায় শরীর ছাড়িয়ে দিছে। ৬০-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনের রাজপথ থেকে ছাত্র ইউনিয়নের রাজনীতি শুরু করেন আব্দুল্লাহ আল নোমান। ছাত্রজীবন শেষে ন্যাপে যোগ দেন তিনি। মুক্তিযুদ্ধ ও পরবর্তী 10 বছর দেশের মানুষের কল্যাণে কাজ করেন বর্ষিয়ান এই নেতা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে ১৯৮১ সালে দলটিতে যোগ দেন আব্দুল্লাহ আল নোমান। পরে ১৯৯১ ও ২০০১-এ সংসদ নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্ণিল রাজনৈতিক জীবনে কখনো আপোষ করেননি।
দলীয় নেতা থেকে তিনি জাতীয় নেতাতে পরিণত হয়েছিলেন। মন্তব্য করেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন বারবার, অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। যাই হোক আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করবেন নিশ্চয়ই। বিএনপির রাজনীতির বাইরে রাষ্ট্র সংস্কারের কাজ করার দীর্ঘদিনের সহযোদ্ধারাও ছুটে আসেন এ সময়। ওনাদের মতো রাজনীতিবিদদের বাংলাদেশে খুব প্রয়োজন। তৃণমূলের সাথে সম্পৃক্ততা দরকার, দেশবাসীর কল্যাণের জন্য নিবেদিত কাজ করে যাওয়া দরকার, এবং শুধু কথা নয়, সুনির্দিষ্ট কিছু অর্জন যাতে আমাদের এই রাজনীতিবিদদের হাত ধরে আসতে পারে। বাবার রাজনৈতিক জীবনের স্বর্ণালী যুগ তুলে ধরেন একমাত্র ছেলে। বলেন, বাবা ছিলেন একটি প্রতিষ্ঠান। এই মানুষটার পুরো দস্তুর একজন রাজনীতিবিদ। শেষ অবধি এই রাজনীতি নিয়েই তার ধ্যান, জ্ঞান, মন সবকিছু রাজনীতি ঘিরে। 4 দিন আগে বললেন আমি ম্যাডাম এবং জনাব তারেক রহমানকে একটু দেখতে যাব, তো পাসপোর্টটা করতে দিলাম আমরা। আর 4 দিন আগে আমাকে বলল তুমি প্রস্তুতি নাও, তুমি সহ যাব। এদিকে দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় সাবেক এই সংসদ সদস্যের। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নিয়ে স্মৃতিচারণ করেন আব্দুল আল নোমানের বর্ণাঢ্য জীবনের। জনাব নোমান ব্যক্তিগত জীবনে অত্যন্ত অমায়িক। তিনি সমাজের দুস্থ মানুষের সেবায় সবসময় নিয়োজিত ছিলেন। নোমান ভাই একটি ইতিহাস। আমার সৌভাগ্য যে আমি স্কুল জীবন থেকে নোমান ভাইয়ের বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে পেরেছি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জানাজা শেষে চট্টগ্রামে নেওয়া হয় তার মরদেহ। আরিফ হোসেন, এখন, ঢাকা। নতুন রাজনৈতিক দলে যোগ দিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। দুপুরে তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন তিনি। এছাড়া জুলাই ফাউন্ডেশন সহ সব সরকারি দায়িত্ব ছাড়ারও ঘোষণা দিয়েছেন নাহিদ। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নেবেন তিনি। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন, বাংলা ব্লকেড কমপ্লিট শাটডাউন থেকে 9 দফা হয়ে 1 দফা, এর মাঝে আয়নাঘরে বন্দী ডিবি কার্যালয়ে জোরপূর্বক বিবৃতি আদায়, জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। অবশেষে শেষ হলো সরকারে থাকা নাহিদ ইসলামের 6.5 মাসের সফর। মঙ্গলবার দুপুর 1টার দিকে অনেকটা জরুরি ভিত্তিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনানুষ্ঠানিক বৈঠকে বসে উপদেষ্টা পরিষদের সদস্যরা। যথারীতি পতাকাবাহী গাড়ি নিয়েই যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। এটি ছিল তার শেষ বৈঠক। বৈঠকে বিদায়ী কথা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন পদত্যাগপত্র। বিকেল 2:45টার দিকে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষ হলে যমুনার সামনে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। জানান, 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারি সব দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার যেই 2টি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের বাস্তবতায় তখন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া যৌক্তিক মনে হয়েছিল, আর এখন দেশের চলমান পরিস্থিতিতে ছাত্র জনতার রাজনৈতিক শক্তির সাথে রাজপথে থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে
আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। সংবাদ সম্মেলনে আমলাতান্ত্রিক জটিলতা, পুলিশের মনোবল ঘাটতি সহ দায়িত্বে থাকাকালীন নানা সীমাবদ্ধতার কথা জানান তিনি। আশা প্রকাশ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে সরকার সফল হবে। এখানে পুলিশ যে তার আত্মবিশ্বাসের ঘাটতি হয়েছে আন্দোলনের পরে, এবং একই সাথে এখানে এই জুলাই গণহত্যাকারীদের জুলাইয়ের যারা গণহত্যাকারী তাদেরকে গ্রেফতারের বিষয়টা, বিচারের বিষয়টা, সেই বিষয়ে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা কাজ করেছি। সংবাদ সম্মেলন শেষ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে পতাকাবিহীন গাড়িতে প্রোটোকল ছাড়াই বের হয়ে যান নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের এই পদত্যাগের মাধ্যমে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে নতুন আরেকটি রাজনৈতিক মাত্রা যোগ করল। এখন দেখার বিষয় সরকারের যতটা সক্রিয় ভূমিকা পালন করতে পেরেছেন তিনি, রাজনীতির মাঠে কতটা পারবেন। কোটা সংস্কার থেকে এক দফার আন্দোলনে ছাত্র জনতার সামনে থেকে যে নেতৃত্ব দিয়েছিলেন নাহিদ ইসলাম, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কতটা সফল হতে পারেন তিনি, সেটি এখন দেখার বিষয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেলায়েত হোসাইন, এখন ঢাকা। ভয়াবহ আগুনের ঘটনার পর সাজেকে পর্যটকদের ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ থেকেই পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে ভ্রমণ। এদিকে সোমবারের ভয়াবহ আগুনে 32টি রিসোর্ট সহ 120টি স্থাপনা পুড়ে প্রায় 100 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এ নিয়ে সেখানকার এলাকার লোকজন বলছে, স্থানীয়রা বলছেন যে এতে প্রায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধবিধ্বস্ত কোনো নগরী নয়, এটি মেঘের রাজ্য সাজেক, যেখানে দৃষ্টি সীমানা জুড়ে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সোমবারের ভয়াবহ আগুন যেন নিঃস্ব করেছে পর্যটন খাতের অনেক ব্যবসায়ীকে। পর্যটনে মুখর সাজেকের অনেক স্থাপনা এখন পুরোটাই ছাই। 32টি রিসোর্ট, ঘরবাড়ি, রেস্টুরেন্ট, এমনকি দোকানপাট কোনো কিছুই রেহাই পায়নি আগুনের লেলিহান শিখা থেকে। তাই ছাইয়ের মধ্যে স্বপ্ন হাতড়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। ব্যবসায়ীরা বলছেন রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে গেল অনেকদিন ধরেই পর্যটক খরা চলছিল সাজেকে। তবে বর্তমানে পর্যটক কিছুটা বাড়লেও এবারে আগুনের থাবা। এই আগুনে প্রায় 100 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমি দুইটা প্রতিষ্ঠানে প্রায় 80 লক্ষ টাকা ইনভেস্ট করছি, অনেক কষ্ট করে টাকাটা ইনভেস্ট করছি। আমার আর কিচ্ছু নাই ভাই, দুইটা প্রতিষ্ঠানে সব শেষ, আমার সব চাই। এই রেস্টুরেন্টটা নতুন করে করার পরে আমাদের রাজনৈতিক অস্থিরতা, বন্যা, বিভিন্ন সময় বন্ধের কারণে আমরা তেমন ব্যবসা করতে পারিনি। এই 2-3 মাস একটু আল্লাহর রহমতে ভালো ব্যবসা হয়েছে, আমরা কিছুটা কাটিয়ে উঠছি, মানে আমাদের যে লসগুলা, ঋণ কইরা যে কাজগুলো করছি। স্থানীয়রা বলছেন সোমবার দুপুর 1টার দিকে আগুনের সূত্রপাত হলেও সাজেকে কোনো ফায়ার সার্ভিস না থাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে, যাতে ক্ষতির পরিমাণ বেড়েছে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। যেসব রিসোর্টে অগ্নি সংযোগ করেছিল সেসব রিসোর্টে অনেক বুকিং ছিল, এসব বুকিংগুলো এখন তো আর আমাদের সম্ভব না ফেরত দেওয়া। অনেকগুলো রিসোর্টেরই খুবই খারাপ অবস্থা। প্রশাসন বলছে এখন থেকে প্রতিটি প্রতিষ্ঠানে নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকতে হবে। প্রাথমিকভাবে আগুন লাগার পেছনে নাশকতার কোনো আলামত নেই বলেও জানান তারা। এছাড়া ভয়াবহ আগুনের ঘটনার পর সাজেকে পর্যটকদের ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আমাদের এই সাজেক এলাকার মধ্যে আসলে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় দিঘিনালা থেকে আসতে তাদের 2 ঘন্টা সময় লাগে। সবার প্রচেষ্টায় আনুমানিক বিকেল 5টার পরে আগুনটা মোটামুটি নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়। আগুনের ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এছাড়া আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সোমবার দুপুর 1টার দিকে অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। এখন রাঙামাটি। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ধর্ষণের ঘটনাটি সঠিক নয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে জানানো হয়, টাঙ্গাইলের পুলিশ সুপার থেকে প্রাপ্ত এ সংক্রান্ত ভিডিও ক্লিপে বাসটির এক নারী যাত্রীর বক্তব্য বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হয়েছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, গত 17 ফেব্রুয়ারি দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস নামক চলন্ত বাসে ধর্ষণের ঘটনাটি সঠিক নয়।
ভিডিও ক্লিপে দেখা যায় বাসটির এক নারী যাত্রী বলছেন বাসটিতে ডাকাতির ঘটনা ঘটেছে, তবে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। এতে দেখা যায় নারী যাত্রী খোলামেলাভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন। উল্লেখ্য, নারী যাত্রীর নাম লিপি আরা বর্মন। তার বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর থানার হেলেঞ্চা গ্রামে। এ ব্যাপারে লিপি আরা বর্মনের সঙ্গে মুঠোফোনে জানান, তার সঙ্গে কোনো ধরনের কথা না বলেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাপারে খবর ছড়ানো হয়েছে। এক মহিলা আমাকে দেখছে আমি ধর্ষণ হয়েছি। আসলে ও দেখলো কেমন করে অন্ধকারের মধ্যে? আমি একটা নারী হিসেবে, ওই একটা নারী হয়ে আমার একটা কলঙ্ক তুললো, একটা আমার উপরে দোষ ছিল, এটা তো উচিত না। ওই মহিলার যেটা ছড়াচ্ছে, যে এই মিডিয়া থেকে এটার কথাটা আসছে, সেই মিডিয়া তো একবার আসা দরকার ছিল আমার কাছে, যে ঘটনাটা সত্যি ঘটছে কিনা সেটাও তারা জানলো না, অযথা একটা ছড়াই দিল। এটা তো ঠিক না। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় ধর্ষক সহ অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। এছাড়া কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানে নারী নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি করেন আন্দোলনকারীরা। বিস্তারিত প্রতিবেদনে। ধর্ষণ ও নারী হেনস্থার প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। এ সময় কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানের নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি করেন তারা। আমরা জানি যে চুরি চিন্তায় সারা দেশে বেড়েছে, এগুলোর প্রতিবাদ জানাচ্ছে আজকের এই সমাবেশ থেকে। সারা দেশে যেভাবে ল অ্যান্ড অর্ডারের একদম অস্তিত্বহীনতা হয়ে গেছে, স্বরাষ্ট্র উপাদেতে আমরা পদত্যাগ চাই। প্রশাসন যদি আগামী 24 কিংবা 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেই, আমরা রাজপথে আবার নেমে আসবে। রাস্তাঘাটে যেন আমাদের কোনোভাবে হেজরেট না হতে হয়। ধর্ষকের শাস্তি হবে প্রকাশ্যে, এমন দাবি নিয়ে বগুড়ার বিক্ষোভ করেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় দেশব্যাপী চুরি, ছিনতাই, ডাকাতি ও যৌন হয়রানির প্রতিবাদ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। অভিযুক্তদের বিচারের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। উনি স্বৈরাচার শেখ হাসিনার শাসন থেকে মুক্ত হলেও বর্তমানে আমাদের মা, বোন, খালা, মামি রাত দুপুরে ধর্ষণের শিকার হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটাই দাবি, হয় আপনি আইন শৃঙ্খলা ফিরে নিয়ে আসেন, না হলে অনতিবিলম্বে আপনার দেশবাসীর কাছে ক্ষমা চান এবং আপনি পদত্যাগ আপনার পদ থেকে সরে দাঁড়ান। শেরপুরে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে সারা দেশে বর্বরচিত ধর্ষণের তীব্র প্রতিবাদ করে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এ সময় শিক্ষক, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে মানববন্ধন করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। মানববন্ধনে নারীর নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান বক্তারা। সুরাইয়া আক্তার, এখন। চট্টগ্রামের বারিক বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে 2 ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। অভিযানে ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন 2 পুলিশ সদস্য। বারিক বিল্ডিং এলাকায় একদল ছিনতাইকারী প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান শুরু করে পুলিশ। এ সময় টাকা ভাগ করা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে জড়ায় ছিনতাইকারীরা। পরে জুয়েল ও তারেক নামে ছিনতাইকারী দলের 2 জনকে আটক করা হলেও পালিয়ে যায় বেশ কয়েকজন। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র ও লুট হওয়া টাকা উদ্ধার করে পুলিশ। তবে ধরতে গেলে ছিনতাইকারীদের হামলায় আহত হয় ডবমুরিং থানার 2 উপপরিদর্শক। সরকারি দরপত্রে একজন কন্ট্রাক্টর কতটুকু কাজ নিতে পারবেন সেটা ঠিক করে দেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি। সকালে রাজধানীর মাইরাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায় প্রতিষ্ঠানটি। এ সময় টেন্ডার ডিজিটাইজেশনের মাধ্যমে দুর্নীতি কমার কথা ছিল, কিন্তু দুর্নীতি আরও বেড়েছে বলেও জানানো হয়। বিস্তারিত সিউল আহমেদের প্রতিবেদনে। 2011 সালে বাংলাদেশের সরকারি ই প্রকিউরমেন্ট বা ইজিপি ব্যবস্থা চালু হয়, অর্থাৎ সকল প্রকার সরকারি দরপত্র ক্রয় ইলেকট্রনিক টেন্ডারের মাধ্যমে সম্পন্ন হবে, যার মূল কারণ ছিল দুর্নীতি কমিয়ে আনা। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে ভিন্ন কথা। 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত সরকারের 66টি মন্ত্রণালয় এবং অধিদপ্তরে ই টেন্ডারও হয়েছে দুর্নীতি। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে বাংলাদেশে সরকারি ই কেনাকাটায় বাজার দখল, যোগসাজশ ও রাজনৈতিক প্রভাব নিয়ে সংবাদ সম্মেলন করে টিআইবি।
সেখানে উঠে আসে 2011 সালে ইজিপি চালুর পর থেকে এ ব্যবস্থার মাধ্যমে 5,96,921 কোটি টাকা ব্যয় হয়েছে। সর্বোচ্চ অনুমোদিত চুক্তির মূল্য 881 কোটি টাকা হলেও এর চেয়ে বড় চুক্তিগুলো এই প্ল্যাটফর্মের আওতায় আনা হয়নি। কন্ট্রাক্টর যারা টপ কন্ট্রাক্টর হয়ে পড়েছেন তাদেরকে আসলে যদি ভাঙতে হয়, এই চক্র যদি ভাঙতে হয়, তাহলে কম্পিটিশন ল যেটা একটু আগে বললাম, যেটি এই আইনকে প্রয়োগ করতে হবে এই প্রকিউরমেন্ট মার্কেটের ক্ষেত্রে। এবং যেটি আমি বলেছি যে জয়েন্ট ভেঞ্চার বের করতে হবে যে তারা নিজেরা ইন্ডিভিজুয়ালি এই একটি নির্দিষ্ট কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে নিজেরাই সক্ষম কিনা, তাহলে তার জয়েন্ট ভেঞ্চার করাটা বৈধ হবে না। প্রতিবেদনে আরও বলা হয়, ঠিকাদার সিন্ডিকেটের হাতে জিম্মি দেশের ক্রয় খাত। 2012 থেকে 2024 সালের মধ্যে 5,96,991 কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে, যার মধ্যে শীর্ষ 10 মন্ত্রণালয় প্রায় 92% অর্থ ব্যয় করেছে। এই 10টি মন্ত্রণালয়ের গড়ে 61% কার্যাদেশ, 5% ঠিকাদারের হাতে চলে গেছে। রাজনৈতিকভাবে প্রভাবশালী ঠিকাদার তাদের একক নিয়ন্ত্রণের মাধ্যমে, যেটি আমরা দেখেছি গড়ে এই 10টি মন্ত্রণালয় 61% যে ভ্যালু, কার্যাদেশের ভ্যালু, সেটি আছে 5% ঠিকাদারের হাতে। হ্যাঁ, এইভাবে নিয়ন্ত্রিত হয়েছে এবং যেটির হারটা 74 থেকে শুরু করে 84 পর্যন্ত মন্ত্রণালয় ভিত্তিক ভ্যারিয়েশনটা আছে। নিয়মিত টেন্ডার পর্যবেক্ষণ, বাজার শেয়ার সীমিতকরণ এবং প্রকৃত মালিকানার তথ্য উন্মুক্ত করা হলে ঠিকাদারদের একচেটিয়া নিয়ন্ত্রণ দুর্বল হয়ে সরকারি কেনাকাটায় সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে মনে করছে টিআইবি। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই গবেষণাটি সম্পন্ন করেছি। সিউল আহমেদ, এখন, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদেরকে বুধবার সকাল 10টার মধ্যে হল ত্যাগ করারও নির্দেশ দেওয়া হয়েছে। বিকেলে কুয়েট সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। অনলাইনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ। সভায় উপাচার্য সহ সিন্ডিকেটের 14 জন সদস্য অংশ নেন। এর আগে সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে ভিসি বাসভবনে বৈঠক হয়েছে। এমন খবরে কিছু শিক্ষার্থী ভিসির বাসভবনের সামনে মাইকে তালা ঝোলানোর ঘোষণা দেয়। এ সময় শিক্ষকরা বেরিয়ে এসে তীব্র প্রতিবাদ করে। পরে তালা না দিয়ে ফিরে যান শিক্ষার্থীরা। শেষ করব সন্ধ্যাবাজার। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। বিভিন্ন বাহিনীর অবমূল্যায়ন করে দেশের শৃঙ্খলা রক্ষা সম্ভব নয় বললেন সেনাপ্রধান। হানাহানিতে বিপন্ন হবে স্বাধীনতা। পুলিশ সদস্য, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, এটা হবে না। সরকারের বিভিন্ন বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে মন্তব্য তারেক রহমানের। স্থিতিশীলতার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের। উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ। গণ অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে রাজপথে থাকার অঙ্গীকার। জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা আমার হচ্ছে। সাজেকে ধ্বংসস্তূপের মধ্যেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা। ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার, শত কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীদের। এই ছিল সন্ধ্যাবাজারে। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।